স্টার্ট করতে। আচ্ছা, আমরা ওই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের আমরা ক্লাস চতুর্থ লেকচার পর্যন্ত, তাই না? চতুর্থ লেকচার পর্যন্ত আমরা কি কি শিখছি? মানে আসলে ডিফারেন্সিয়েশনের যে কয় রকম অপশন মোটামুটি আছে আমরা সবগুলাই শিখে ফেলছি। এখন আমরা যেগুলা করব এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনের প্রয়োগ বলতে পারো। যেমন আজকের টপিক হচ্ছে আমাদের স্পর্শক এবং অভিলম্ব। দেখো তো লেখাটা দেখা যায় কিনা? দেখা যায়? অভিলম্ব। স্পর্শকের ইংরেজি কি জানো? স্পর্শকের ইংরেজি জানো না? স্পর্শকের ইংরেজি হচ্ছে ট্যানজেন্ট। এই ট্যানজেন্টটা কিন্তু সেই ট্যানজেন্ট, হ্যাঁ, ট্যান থিটার ট্যানজেন্ট। এই ট্যানজেন্ট রিলেটেড, মানে স্পর্শকটা যে আসলে ট্যানজেন্ট হয়। আচ্ছা, এটা আমরা একটু ব্যাখ্যা করি যে স্পর্শক ও অভিলম্ব ট্যান থিটার সাথে স্পর্শকের কি সম্পর্ক, এটা নিয়ে আমরা একটু আলাপ করি। ধরো এটা একটা বৃত্ত। এখন আমি বৃত্তের ব্যাস আঁকলাম, ঠিক আছে? ব্যাস আঁকার পর আমরা যদি এভাবে একটা কোণ আঁকি, তারপর ধরো এই কোণটা হচ্ছে থেটা, বুঝছো? তাহলে আমরা এ বি সি, মানে কোণ এবিসি হচ্ছে থেটা, আর এবি হচ্ছে বৃত্তের ব্যাস। এখন আমরা যদি এবি সমান 1 ইউনিট মনে করি, 1 একক মনে করি, তাহলে যদি আমরা এসি যোগ করি, সরি, যদি এসি যোগ করি তাহলে খেয়াল করো থেটা কোণের বিপরীত বাহু এসি, আর যেহেতু বলছি যে এবি হচ্ছে ব্যাস, তাহলে এটা কিন্তু লম্ব হবে, এটাও কিন্তু লম্ব হবে। কিছু বলবা? আচ্ছা, তাহলে এটা লম্ব হবে। এখন লক্ষ্য করো, আমরা সরাসরি সাইন থেটা ইকুয়ালস টু আমরা বলতে পারবো এসি, মানে এসি এর দৈর্ঘ্য যা হবে, যদি এবি যদি 1 একক হয়, এটা যদি 1 একক ব্যাসের একটা বৃত্ত হয়, তাহলে এসিটা হয়ে যাবে সাইন থেটা। আমরা যেভাবে শিখছি সাইন থেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, দেখো তাহলে এসিটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে সাইন থেটা। আর কস থেটা ইকুয়ালস টু কি হবে বলো তো? হ্যাঁ, না, কস থিটা কি হবে? বিসি, ভূমি। কস থিটা ইকুয়ালস টু হলো বিসি, অর্থাৎ বিসি দৈর্ঘ্যটা কস থিটা। আচ্ছা আচ্ছা, এখন আমরা যদি এখানে যদি আমরা একটা স্পর্শক আঁকি, ঠিক আছে, আর
আমরা যদি এখানে একটা স্পর্শক আঁকলাম, আর এটাকে যদি আমরা এভাবে বাড়াই দিই, আচ্ছা খেয়াল করো, এটাকে যদি আমরা বাড়াই দিই, তাহলে এই স্পর্শকটা হচ্ছে এডি, বুঝছো? এটা হচ্ছে একটা স্পর্শক, এই স্পর্শকটা হচ্ছে এডি। এখন তুমি খেয়াল করো, আমাদের এই কোণটা যদি থিটা হয় তাহলে এটা তো 90 ডিগ্রি, তাই না? তাহলে আমরা আরেকটা সমকোণী ত্রিভুজ পেলাম না? তাহলে tan theta ইকুয়ালস টু স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য tan theta, এটা হচ্ছে যে এডি বাই কি, এডি বাই এসি না তো? এডি যদি লম্ব হয়, এবিটা ভূমি না? এই থেটা কোণের জন্য, এই থেটা কোণের জন্য এডিটা হচ্ছে লম্ব, এবিটা হচ্ছে ভূমি। তাহলে এডি বাই এবি, কিন্তু এবি তো 1, তাহলে tan theta ইকুয়ালস টু এডি। তাহলে দেখছো আমরা কি স্পর্শকটাকে মানে ট্যানজেন্টটাকে কিন্তু স্পর্শকে পেলাম, এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি এটা স্পর্শকের দৈর্ঘ্য, আচ্ছা এখন এটার বিপরীত রাশি কি হবে? cot theta। আচ্ছা তাহলে দেখো, আমরা সাইন কোসাইন, আমি ট্যানজেন্টটা যে সত্যি সত্যি একটা স্পর্শক হয়, এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই ছবিটা আঁকলাম, যে ট্যানজেন্টটাকে আসলে সত্যি সত্যি একটা স্পর্শক আকারে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা এখন একটা জিনিস দেখো তো, sec theta ইকুয়ালস টু কি? আচ্ছা আর কোট্যানজেন্ট cot theta কি হবে? হ্যাঁ, AB by AD, cot theta ইকুয়ালস টু এবি বাই এডি হবে, কিন্তু আমি একদম এক্স্যাক্টলি একটা দৈর্ঘ্য আকারে পেতে চাই আর কি cot theta-টাকে। cot theta-টাকে আমি একটা দৈর্ঘ্য আকারে পেতে চাই। যদি দৈর্ঘ্য আকারে পেতে চাই তাহলে কি হবে বলো? cot theta-টাকে যদি দৈর্ঘ্য আকারে পেতে চাই, আচ্ছা দেখো দেখো, এই যে আমরা এ বিন্দুতে স্পর্শক আঁকছি না, আমরা যদি এখানে বি বিন্দুতে আরেকটা স্পর্শক আঁকি, বি বিন্দুতে যদি আরেকটা স্পর্শক আঁকি, ছবিটা একটু বড় হচ্ছে, মানে আমি বলতেছি যে দেখো, এ বিন্দু আর বি বিন্দু কিন্তু দুইটা সিমিলার পয়েন্ট, ব্যাসের দুই প্রান্ত বিন্দু। মানে আমরা যেটা করছি সেটা হচ্ছে ব্যাসের এক প্রান্ত বিন্দুতে একটা স্পর্শক আঁকছি, এই স্পর্শকটা হচ্ছে tan theta। আচ্ছা এখন এখানে হয়েছে কি, আমাদের ছবিটাকে আরেকটু ট্রিক করে আঁকা যেত, আমি তো মানে আমাদের দেখো বোঝা যাচ্ছে? আচ্ছা এখন হবে কি, আমি যদি এইটাকে এখান দিয়ে এভাবে করে বাড়িয়ে দেই দূরের থেকে, জানি না ছবিটা খুব সিমেট্রিক হয়েছে কিনা। আচ্ছা লক্ষ্য করো তো যে আমরা কি এই কোণটা এখানে পাইছি কিনা? হ্যাঁ, এটা যে এই কোণটা আর এটা যে সমান হবে, এটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? প্রমাণ দেখো, এটা কত ডিগ্রি?
90 ডিগ্রি না, তাহলে এটাও তো 90 ডিগ্রি, কারণ এই যে এটা অর্ধবৃত্তস্থ কোণ বলে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, এইভাবে না, আমরা এমনি বলি এটা তো স্পর্শক, তাই না? তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি 90 ডিগ্রি। এই যে এই কোণ আর এই কোণ মিলে 90 ডিগ্রি। আচ্ছা, আবার আমরা বলবো যে এই কোণ আর এই কোণ মিলেও 90 ডিগ্রি, তাই না? কারণ আমরা আমরা এটা স্পর্শক আছি, কাজে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, খেয়াল করো, থেটা প্লাস এটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। আবার এই কোণটা প্লাস থেটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখন এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এটাকে ডি প্রাইম, এটাকে আমরা এ বি সি ডি, এটাকে ই মনে করি। আচ্ছা, তাহলে এই কোণের সাথে এই কোণ যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে? তাহলে এই সম্পূর্ণ ত্রিভুজ। আচ্ছা আচ্ছা, সরি, আবার আমরা বলতেছি, আর এই কোণের সাথে এই কোণ যোগ করলেও 90 ডিগ্রি হচ্ছে। কেন? কারণ এই কোণটা 90 ডিগ্রি, এই যে এটা 90 না, এই যে এই কোণটা 90 ডিগ্রি না, এই কোণটা কিভাবে 90 ডিগ্রি? কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ বলে 90 ডিগ্রি, কাজে এটাও 90 ডিগ্রি, সমকোণ। আচ্ছা, তাহলে এই কোণের সাথে এই কোণ যোগ করলে যা হচ্ছে, এই কোণের সাথে এই কোণ যোগ করলেও তা হচ্ছে, তাহলে এই কোণটা হলো থিটা। বুঝছো ব্যাপারটা? এটা কিন্তু আমাদের 9-10 শেখা জ্যামিতি। আচ্ছা, তাহলে যখন আমি থিটা কোণটা পেলাম, এখন তুমি আমাকে বলো যে এইটাকে আমরা, তাহলে এটা যদি থিটা হয়, হ্যাঁ, এটা যদি থিটা হয়, তাহলে বিইটাকে আমরা কি বলবো? আমরা যদি বলি কট থিটা ইকুয়ালস টু, এটা হচ্ছে বিই, বিটা কি? ভূমি। আর এই থিটা কোণের বিবেচনায় এ বিটা কি? এ বিটা হচ্ছে লম্ব, ঠিক আছে? তাহলে দেখো, এটাও একটা ট্যানজেন্ট, এটাও একটা ট্যানজেন্ট, আমরা এটাকে বলতেছি কো ট্যানজেন্ট, তাই না? পাইছো ট্যানজেন্ট? আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি, এই ব্যাখ্যাটা হচ্ছে ইবনে সিনার ব্যাখ্যা, সরি ইবনে সিনা না, আল বিরুনির ব্যাখ্যা, আবু রাইহান আল বিরুনি, ঠিক আছে? আরব জ্যোতির্বিদ, গণিতবিদ, পদার্থবিদ ছিলেন আর কি তিনি, যাই হোক। তো এটা হচ্ছে আল বিরুনির ব্যাখ্যা, যে এই বিই রেখাটা, বিই বাহুটার যে দৈর্ঘ্যটা, এটাও একটা ট্যানজেন্ট, এই ট্যানজেন্টের দৈর্ঘ্যটা হচ্ছে বিই বাই এবি, তাহলে এটা হয়ে গেল, এটাও হয়ে গেল আরেকটা দৈর্ঘ্য। দেখো এখানে প্রত্যেকটা অনুপাত এক একটা দৈর্ঘ্য আকারে আসতেছে। একক বৃত্তের মানে একক ব্যাসার্ধের, একক ব্যাসের বৃত্তের সম্পর্কিত বাহু, এই যে আমরা যে বৃত্তীয় ফাংশন বলি, জিনিসটা সিগনিফিকেন্ট হচ্ছে না বৃত্তীয় ফাংশন কথাটা? আচ্ছা, এখন তাইলে সেক থিটা আর কোসেক থিটা কি? সেক থিটা, আচ্ছা, সেকান্ট, সেকান্ট, সেকান্ট মানে কি জানো? ছেদক। এটা হচ্ছে স্পর্শক, আর দেখো এটা হচ্ছে ছেদক, বিডি হচ্ছে একটা ছেদক, আবার পুরো এই এসিটাও হচ্ছে আরেকটা ছেদক। মানে তুমি যখন এখানে এই লম্বটা আঁকলা, এই লম্বটা আর এই লম্বটা মানে অর্ধবৃত্তস্থ কোণ যখন তুমি আঁকলা, তখন এটা একটা জ্যা বৃত্তের, এটাও একটা জ্যা, তাহলে এই জ্যাটা এই কোণ তৈরি করে এখানে একটা ছেদক তৈরি করছে, আবার এই জ্যাটাও এখানে যুক্ত হয়ে এই পুরোটা একটা ছেদক তৈরি করছে। এখন তুমি লক্ষ্য করো, সেক থিটা ইকুয়ালস টু, তুমি কি বলতে পারবা? সেক থিটা ইকুয়ালস টু বিডি হচ্ছে থিটা কোণের বিবেচনায় এটা হচ্ছে লম্ব, তাহলে বিডি হচ্ছে অতিভুজ,
এবি কি? এবিটা ভূমি। বিডি যদি অতিভুজ হয় তাহলে এবিটা কি? ভূমি। তাহলে sec theta equals to বিডি বাই এবি, দ্যাট ইজ বিডি। দেখছো? তাহলে একটা ছেদককে তুমি sec theta আকারে পাইছো। তাহলে এটা যেরকম একটা ছেদক, সেরকম সিমিলারলি এই হচ্ছে আরেকটা ছেদক। আচ্ছা, এখন দেখো cosec theta equals to কি পাবা? cosec theta is c, cosec theta equals to কি পাবা? cosec theta equals to পাবা যে দেখো যদি এটা যদি থিটা কোণ হয়, cosec theta equals to কি? অতিভুজ বাই থিটা কোণের, না sec theta ছিল অতিভুজ বাই ভূমি, আর cosec theta হবে অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, এই যে এটা ছিল অতিভুজ বাই ভূমি, থিটা কোণের বিবেচনায় এবি ছিল ভূমি, আর cosec theta হবে অতিভুজ বাই থিটা কোণের বিবেচনায় এবিটা হচ্ছে লম্ব। তার মানে এই বাই এবি, দ্যাট ইজ অনলি এই। তাহলে দেখছো তো প্রত্যেকটা জিনিস নামের সাথে সামঞ্জস্যপূর্ণ আনুপাতিক দৈর্ঘ্য পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন এই নয়েজটা না আসলে হলো, বুঝতে পারছো জিনিসটা? এটা কিন্তু খুব মানে এটা আমি শিখাইছি, মানে খুব এটা মানে প্রাসঙ্গিকতা আসলেও এই আলোচনাটা করা হয় না, যে এই যে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে এক একটা নাম দিতেছি, এই নামের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা বর্ণনা আর কি। যেমন এতদিন হয়তো মনে প্রশ্ন ছিল যে কেন সাইন থিটা বলতেছি, কেন কোসাইন থিটা বলতেছি। আমরা এই লম্বটাকে বলতেছি থিটা কোণের সাইন, মানে খেয়াল করো এই থিটা কোণের সাইন, সাইনেরও একটা মিনিং আছে, আর এটা হচ্ছে কোসাইন। এই সাইন আর কোসাইন দুইটা কিন্তু সিমিলার। এটা হচ্ছে থিটা কোণ সংলগ্ন বাহু। আমরা দেখলাম যে বিসি বাহুটা আসছে কোসাইন আর এসি বাহুটা হচ্ছে সাইন। ঠিক আছে, প্রথম ট্যানজেন্টটাই একটা ট্যানজেন্ট আসছে, কোট্যানজেন্টটাও একটা ট্যানজেন্ট, সেকেন্ড যেটা সেটাও যেরকম একটা ছেদক, কোসেকেন্ডটাও সেরকম একটা ছেদক। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে ট্যানজেন্ট মানে হলো স্পর্শক। ঠিক আছে, এখন আমরা আসি, মুছে ফেলি, এখন আমরা আসি যে ডিফারেন্সিয়েশনে ট্যানজেন্ট বিষয়টা কিভাবে আসে। যে ধরো y ইকুয়ালস টু ফাংশন অফ x, আমরা ইন জেনারেল এটাকে কি বলবো? এটা হচ্ছে একটা বক্ররেখা, তাই না? এটা একটা বক্ররেখা। এখন এটা সরল রেখা বিশেষ ক্ষেত্রে হতে পারে, কিন্তু ইন জেনারেল আমরা এটাকে ধরে নিব একটা বক্ররেখা। এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি dy বাই dx, যেটাকে আমরা এভাবে প্রকাশ করি f প্রাইম x, dy বাই dx বলতে আমরা f প্রাইম x প্রকাশ করি। এই dy বাই dx বলতে কি বোঝায় জ্যামিতিক ভাবে? এটা মনে হয় আগে বর্ণনা করা হয়েছিল, তারপর আজকে একটু আবার একটু বলি। যে ধরা যাক এটা হচ্ছে আমার একটা বক্ররেখা, ঠিক আছে? এখন এই বক্ররেখার এখানে কোন একটা বিন্দু নিলাম p xy। এখন এই বিন্দুতে যদি আমি একটা স্পর্শক আঁকি, এই স্পর্শকটা x অক্ষে যে কোণ উৎপন্ন করলো, আচ্ছা এই কোণটা উৎপন্ন করলো। এখন আমরা ধরো এখানে এই বিন্দুটাতে বক্ররেখাকে স্পর্শ করছে, এখন আমরা ভাবতে পারি না যে এই বিন্দুর খুব কাছাকাছি আমি দুইটা বিন্দু চিন্তা করলাম, মানে বক্ররেখার মধ্যে এই বিন্দুর খুব কাছাকাছি যদি দুইটা বিন্দু চিন্তা করি, তাহলে সেই দুইটা বিন্দুকে নিয়ে আমরা এইভাবে করে একটা ত্রিভুজ আছে,
এখন এটাকে আমি এরকম ম্যাগনিফাই করে দেখালাম, মানে বক্ররেখার খুব কাছাকাছি দুইটা বিন্দু যেহেতু ধরছি, কাজে এটা কিন্তু আমরা এরকম একটা সরল রেখার মতোই পাবো। তাহলে সেই সরল রেখার মধ্যে আমরা এইভাবে লম্ব আর ভূমি যদি আঁকি, মানে লম্ব মানে কি, এটা হচ্ছে এখান থেকে এক্স অক্ষের উপর লম্ব আঁকলাম, আর এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা আঁকলাম। তাহলে খেয়াল করো তো যে এই কোণটা আর এই কোণটা সেম হবে না, সদৃশ্য কোণের ত্রিভুজ আর কি, এই কোণটাও হবে থেটা। তাহলে এই যে মানে আমরা বলছি এদিকে হচ্ছে ওয়াই আর এদিকে হচ্ছে এক্স, আর ওয়াই মানে হচ্ছে ফাংশন অফ এক্স। এখন আমি যদি বলি ডিওয়াই, ডিওয়াই মানে চেঞ্জ অফ ওয়াই, তাহলে ডিওয়াই মানে হচ্ছে এটা না, আর ডিএক্স মানে এটা না। তাহলে ডিওয়াই বাই ডিএক্স মানে কি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু আমরা বলতে পারবো tan থিটা। তার মানে ডিওয়াই বাই ডিএক্স হলো tan থিটা হলো, হ্যাঁ, y ইকুয়ালস টু ফাংশন অফ x বক্ররেখার, হ্যাঁ, এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের ঢাল সমান ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, এখন এটা আমরা বলছি ফাংশন বক্ররেখাটা y ইকুয়ালস টু fx, এটা যদি বক্ররেখাটা fxy ইকুয়ালস টু 0 আকারে হয় তাহলেও কিন্তু এটা প্রযোজ্য, ঠিক আছে। যে যদি fxy ইকুয়ালস টু 0 হয় তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো dy বাই dx, যেটা আমরা আলাপ করছিলাম এরকম যে dy বাই dx টা হবে হচ্ছে মাইনাস ডেল এফ বাই ডেল এক্স ডিভাইডেড বাই ডেল এফ বাই ডেল ওয়াই, অর্থাৎ এটার পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে আর পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে, এটার রেশিও ডিওয়াই বাই ডিএক্স। আর ইমপ্লিসিট ফাংশনে আমরা এমনিতেও ইয়ে করতে পারি এফ এক্স ওয়াই, যদি ডিফারেন্সিয়েট করি ডিওয়াই বাই ডিএক্স আমরা বের করতে পারবো। তো এই হচ্ছে আমাদের এফ এক্স ওয়াই এর জন্য ফর্মুলা, এফ এক্স ওয়াই এর জন্য ডিওয়াই বাই ডিএক্স এর ফর্মুলা আমরা এইভাবেও করতে পারি, আর এমনিতে আমরা ইমপ্লিসিট ফাংশনকে দুই পাশে ডিফারেন্সিয়েট করে যেভাবে মান বের করি সেভাবে করতে পারবো। তাহলে আমরা কোনো নির্দিষ্ট বিন্দুতে বক্ররেখার স্পর্শকের ঢালের যে এক্সপ্রেশন, ঠিক আছে, সেই স্পর্শকের ঢালের এক্সপ্রেশনটা আমরা এই ডিওয়াই বাই ডিএক্স এর যে এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশন থেকে পাবো। আচ্ছা, ধরো আমরা একটা প্রবলেম দেখি। ধরা যাক এরকম এক্স কিউব প্লাস 9x স্কোয়ার ওয়াই প্লাস 3xy প্লাস a ইকুয়ালস টু 0। সাপোজ এরকম একটা বক্ররেখা, মানে এরকম একটা বক্ররেখা, বক্ররেখার উপর ওয়ান টু কোনো বিন্দু হলে এত বক্ররেখার উপর 1 2 কোনো বিন্দু হলে, এখানে এ কিন্তু আমাদের অজানা আর কি, 1 2 কোনো বিন্দু হলে 1 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। বুঝছো, এটা আমাদের প্রবলেম। এখন এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে 1 2 বলছে এটার উপর কোনো বিন্দু। আচ্ছা, আরেকটা আমরা বলতে পারি, যেমন এখানে কিন্তু এ এর মানটা আমরা জানি না,
এখন স্পর্শকের সমীকরণ নির্ণয় করার জন্য 1 2 যদি এটার উপর কোনো বিন্দু হয়, তাহলে স্পর্শকের সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের আমরা একটু দেখি যে a এর মানটা জানতে হবে কিনা। যেমন 1 2 আমি বলে দিছি কোনো একটা বিন্দু, তাহলে 1 2 যদি কোনো বিন্দু হয় তাহলে কিন্তু আমরা অলরেডি a এর মান জেনে ফেলছি, তাই না? বসাইলে a এর মান জানা যাবে। সো আমি ওটাকে ইগনোর করতেছি আর কি। তাহলে আমরা বলবো যে বক্ররেখার সমীকরণটাকে আমরা ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে? এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 3x স্কয়ার প্লাস 9 ইন্টু 2, তাই না? 9 ইন্টু 2x, x আর y অ্যাজ ইট ইজ থাকবে, প্লাস এরপরে হচ্ছে 9x স্কয়ার অ্যাজ ইট ইজ থাকবে, y কে ডিফারেন্সিয়েট করব, প্লাস 9x স্কয়ার ইন্টু dy বাই dx, প্লাস যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, 9y কে ধ্রুবক আকারে বাইরে, জি সরি 9y কে ধ্রুবক আকারে বাইরে দিতে হবে। না, আমি ওইটাতে যাচ্ছি না, আমি এমনি অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন আমরা এভাবে করতেছি আর কি, ওটাতে যাচ্ছি না। আচ্ছা, তাহলে এটা আমি মানে ওই নিয়মটা আমি অ্যাপ্লাই করব, কিন্তু সব সময় না, কারণ এটা তোমাদের বইতে কিন্তু এটা নাই। আছে কি? ফিজিক্সে করি, কিন্তু ওই আমাদের এই যে পার্শিয়াল ডেরিভেটিভের মাধ্যমে ডিফারেন্সিয়েট করা, এটা ইন্টারমিডিয়েটের সিলেবাসের ম্যাথে নাই, ঠিক আছে? কিন্তু এটা আমরা শিখছি, সমস্যা নাই, এটা প্রয়োজনে অ্যাপ্লাই করব, কিন্তু এই অঙ্কগুলো আমরা এইভাবেই করা যাবে, অসুবিধা নেই। আচ্ছা, আর খুব একটা অ্যাডভান্টেজ হয় না, কারণ দুইবার ডিফারেন্সিয়েট করতে হয়, রেশিও বের করতে হয়, এতে খুব একটা যে সুবিধা পাওয়া যাবে তা না। আচ্ছা, তাহলে 9x স্কয়ার ডিভাইড বাই dx প্লাস তারপর কি হবে 3x ইন্টু dy বাই dx, এই যে 3xy প্লাস 3y, আর a যেহেতু কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 হবে, তাহলে ইকুয়ালস টু 0। এখন আমরা dy বাই dx ইকুয়ালস টু কি হবে? এই dy বাই dx কমন নিলে এখান থেকে dy বাই dx ছাড়া অংশটা কি? 3x স্কয়ার প্লাস 18xy, 3x স্কয়ার প্লাস 18xy, তাহলে এটা হবে মাইনাস নিলাম 3x স্কয়ার প্লাস 18xy প্লাস 3y, মাইনাসটাই সবগুলোর উপর, এই জন্য এখানে মাইনাস রাখলাম। আর dy বাই dx এর সাথে যেটা কমন থাকবে সেটা হচ্ছে 9x স্কয়ার প্লাস 3x, 9x স্কয়ার প্লাস 3x, এই dy বাই dx পাওয়া গেল। এখন আমরা 1 2 বিন্দুটা এখানে বসাই, তাহলে 1 2 বিন্দু বসালে আমরা এখানে লিখতে পারি এরকম 1 2 ইকুয়ালস টু, ডিফারেন্সিয়েট করলাম 1 2 এর জন্য, এখন 1 2 বিন্দু বসাবো, তাহলে 3 ইন্টু 1, তাহলে মাইনাস 3 ইন্টু 1, তারপরে 1 2 36, তাহলে প্লাস 36 প্লাস 6, আমাদের তো আজকে 3 ইন্টু 2, তাহলে প্লাস 6 ডিভাইডেড বাই কি হবে 9 ইন্টু 4, ও সরি কত 1 2 9 প্লাস 6, 9 প্লাস 3, 9 প্লাস 3, হ্যাঁ সরি 9 প্লাস 3, 9 প্লাস 3 হচ্ছে 12, তাহলে এটা কত হলো দেখো 36, এটা হচ্ছে 42 3 45 ডিভাইডেড বাই 12, তাহলে এটা হলো মাইনাস 45 বাই 12 হচ্ছে, আমরা যদি 3 দিয়ে ভাগ করি 9 বাই 45 বাই 12 হবে কত 15 বাই 4, তাই না? এটা ভুল হয়নি তো ক্যালকুলেশন? আচ্ছা, তাহলে dy বাই dx এর মান ফর 1 2 আমরা পেয়ে গেলাম। এখন এই dy বাই dx টা হচ্ছে স্পর্শকের ঢাল, ঠিক আছে? তাহলে এখন স্পর্শকের সমীকরণ কি হবে? স্পর্শকের সমীকরণ, স্পর্শকটা যেহেতু 1 2 বিন্দুগামী,
তাহলে স্পর্শকের সমীকরণ হবে y মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু ঢাল into ইকুয়ালস টু কি হবে ইকুয়ালস টু মাইনাস 15/4। ঠিক আছে, আচ্ছা আমরা এটা লিখতে পারি। আর আমাদের জেনারেল ফর্মুলাটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণকে আমরা এভাবে লিখতে পারি, সরি, x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়ালস টু dy by dx for x1 y1। ঠিক আছে, মানে dy by dx টা বের করব, বের করে x1 y1 মান স্থাপন করে ঢালের মান, কারণ এটা হচ্ছে বিন্দু দিয়ে ঢালের এক্সপ্রেশন আর এটা হচ্ছে ঢালের মান। বুঝছো? আচ্ছা, এভাবে করে আমরা স্পর্শকের সমীকরণ, তুমি এটা অফ করে দাও সাউন্ড।